তাহলে রেকর্ড শুরু হয়ে গিয়েছে। আগে একটু প্রোগ্রেস দেখে নিই দুইজনের কার কতটুকু প্রোগ্রেস, তারপরে আর কি আমি আবার দেখানো শুরু করি। সেটা মনে হয় ভালো হবে নাকি? জি ভাই। আচ্ছা, তাহলে আসাদুল্লাহ শেয়ার করো, তোমার থেকেই শুরু হোক। আর এটা যেহেতু আমরা আর কি ওইভাবে ক্লাস করছি না, ফরম্যাটেড ওয়ে, ওরকম কোনো ইয়ের দরকার নেই যে হচ্ছে টিপিক্যাল ক্লাস, জাস্ট আমরা ভাই ব্রাদার, সমস্যা নেই। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমরা। যে আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাই? না, শেয়ার হয়নি। শেয়ারে যে ওখান থেকে ইন্টার স্ক্রিন শেয়ার করতে হবে, ইন্টার স্ক্রিন, তাহলে ঠিকঠাক মতো শেয়ার হবে। এবার শেয়ার হয়েছে। এর আগে যখন কটাইছিল তখন দৌড়ে থেমে আছি ভাই। পরে ক্লাসে আমার আচ্ছা, এরকম হয় নাই তো, এখান থেকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই যে ধরি কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে এগুলো মোটামুটি পড়াইছিল এই পর্যন্তই আছে। আচ্ছা, সমস্যা নেই। আমরা একদম আর কি খুব শর্ট সময়ের ভিতরে যেরকমভাবে শেখা যায় সেরকমভাবে শিখবো আর কি। আকার যেমন একটু শেয়ার করো তো দেখি তোমার প্রোগ্রেসটা, তাহলে আমার পিক করতে একটু সুবিধা হবে। রেকর্ডগুলো আর কাছে নিয়ে আসি। ভাই শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই যে ইনপুট। ইন্টার স্ক্রিনের জায়গায় মনে হয় শুধু ব্রাউজারের ট্যাব শেয়ার হয়েছে, ওইটা ইন্টার স্ক্রিন শেয়ার করতে হবে, তা নাহলে জাস্ট আমরা ওই যে শেয়ার স্ক্রিনটাই দেখতেছি। এইবার কোড দেখা যাচ্ছে। এই যে এটা আর এটা লাইভে। এই যে আচ্ছা, এবার কোড শেয়ার হয়েছে, আচ্ছা বুঝতে পারিস আমি, তুমি মোটামুটি ভালোই আগাইছো। ঠিক আছে, আমি এবার স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে কাজ করাই। আচ্ছা, এখন শেয়ার হয়েছে না? জি ভাই। আচ্ছা, আমরা খুব বেসিক কিছু জিনিস দেখেছিলাম গতদিন। এখন আমরা চেষ্টা করবো যে খুব শর্টে আর কি যেরকমভাবে শেখা যায়। আমাদের মূলত যে জিনিসগুলো বেশি ব্যবহার হয় সেই জিনিসগুলো আমরা আগে শিখবো, শিখে যেন আমরা প্রোডাকশনে যেতে পারি। প্রোডাকশনে যেয়ে এরপরে আস্তে আস্তে আর কি আরও প্রয়োজন সাপেক্ষে আরও জিনিসগুলো টুকটাক করে শিখতে থাকবো আর কি। শেখার তো এগুলো তো আসলে শেখা শেষ হবে না কোনো সময়, ওই জন্য যেগুলো আর কি বেশি ব্যবহার হয় সেগুলো দিয়ে আমরা শিখি।
তাহলে এখন বেশি ব্যবহার হয় যে ট্যাগগুলো সেটা হচ্ছে সেকশন। এখন তো সবাই ট্যাগ লিখতে দুজনেই পারো। এটা হচ্ছে সবচাইতে বহুল ব্যবহৃত ট্যাগ প্রত্যেকটা সাইটেই আর কি, বহুল ব্যবহৃত বলা ভুল আর কি, মাস্ট আর কি, প্রত্যেকটা সাইটেই আবশ্যিকভাবে সেকশন ট্যাগ ব্যবহার হয়, কেননা প্রত্যেকটা সাইটেই সেকশন থাকে। এখন যেহেতু আমরা হচ্ছে কমন সিএসএসগুলো ক্লাসের মাধ্যমে করব, এই জন্য প্রত্যেকটা সেকশনের একটা কমন ক্লাস থাকবে। মনে করো যে আমি দিলাম সিটি সেকশন, এটা একটা কমন ক্লাস দিলাম, আর প্রত্যেকটা সেকশনের ভেতরে একটা ডিপ থাকে যেটাকে বলা হচ্ছে ইনার র্যাপার। আমরা ক্লাস দিলাম মনে করো সিটি ইনার। এই ইনার র্যাপারের কাজ কি, যদি আমরা কোনো একটা ওয়েবসাইট দেখি, আমাদেরটাই দেখি আর কি, মনে করো এই যদি সাইট আমরা একটু হাইট ওয়াইড ছোটো করি, স্ক্রল ডাউন করি, তাহলে এখানে কিন্তু দুই রকমের ওয়াইড দেখা যাচ্ছে। একটা হচ্ছে পুরো স্ক্রিনের যে ওয়াইডটা সেইটা, আর আরেকটা হচ্ছে যে কন্টেন্ট একটা নির্দিষ্ট বক্স সাইজের ভিতরে আছে, এর বাইরে কিন্তু কন্টেন্ট যায়নি, তাই না? এই দুই রকমের ওয়াইড দেখা যাচ্ছে না এখানে। একটা হচ্ছে পুরো সাইড জুড়ে, যেমন বলছি এই হোয়াইট স্পেসটা পুরো সাইড জুড়ে, তাই না? ওয়াইড যতটুকু মনিটরের ততটুকু ওয়াইড, কিন্তু কন্টেন্টের নির্দিষ্ট একটা ওয়াইডের ভিতরে আছে প্রত্যেকটা সেকশনে। প্রত্যেকটা সেকশনে একটা নির্দিষ্ট ওয়াইডের ভিতরে আছে না, একটা কথা বললে ভালো হবে আর কি ইন্টারেক্টটা। জি ভাই। না, এই যে দুইটা ওয়াইড, এই দুইটা ওয়াইডকে ম্যানেজ করার জন্য আর কি আমরা যে সেকশনের ভিতরে যে ইনার র্যাপারটা নিলাম সেটা আর কি প্রয়োজন। কীভাবে প্রয়োজন, আমরা যদি এই সাইটের কোডটাকে দেখি, এই যে একটা সেকশন, তাই না? এই সেকশনকে যদি এখন আমরা ওপেন করি, এই যে একটা ডিপ, এই ডিপটা দেখেন পিঙ্ক কালারে দেখা যাচ্ছে, পিঙ্ক কালারটার একটা নির্দিষ্ট ওয়াইড আছে। আমরা যদি এই জায়গায় স্কেল ডাউন করি তাহলে পিঙ্ক কালারটা ওইরকমই থাকছে আর কি। পুরো স্ক্রিনের সেকশনটা যত বড় স্ক্রিন তত বড় জুড়েই হবে আর কি। আর নির্দিষ্ট যে ফিক্স ওয়াইড কন্টেন্টের, এই নির্দিষ্ট ফিক্স ওয়াইডটা দেওয়ার জন্য যে একটা এক্সট্রা ডিপ নিলাম সেকশনের ভিতরে, যে ইনার র্যাপার, এইটা আর কি ব্যবহার করা হয়। এটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে ওয়াইড দেওয়া থাকে 100%, তবে একটা ম্যাক্সিমাম ওয়াইড সেট করা থাকে যে ম্যাক্সিমাম এতটুকুর বেশিও হতে পারবে না। এখন যদি আমরা এই জায়গায় দেখি, এইগুলো আমরা যদি রিমুভ করে দিই, ওয়াইড 100%, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আবার ইনারটাকে যদি আমরা দেখি একটু, ওয়াইড 100%, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো, এর একটা প্যাডিং দিয়ে যেন বোঝা যায়, প্যাডিং চারিদিকে 20 পিক্সেল একটা প্যাডিং দিয়ে রাখলাম, আর এর একটা মিনিমাম হাইট দিই যেন এই জিনিসটাকে আমরা ভিজুয়ালি দেখতে পারি। এই জায়গাতে আমাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে দুইটা বক্সে কিন্তু এই জায়গাতে আছে, এই যে সেকশন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম লাল, এই লাল কালারটা চলে আসছে, আর এই যে ইয়েলো কালার যেটা ভিতরে যে ইয়েটা দিলাম, ইনারটা দিলাম সেইটা। এখন এই যে দেখো দুটাই কিন্তু 100% দেওয়ার কারণে 100% ওয়াইডে চলে গেছে, মানে মনিটরের স্ক্রিন যত ওর ওয়াইডও তত। কিন্তু আমাদের তো যে কন্টেন্ট, যেটা কন্টেন্টের বক্স, যেটা সিটি ইনার, এটার একটা নির্দিষ্ট ওয়াইড থাকতে হবে, যে ওয়াইডের বাইরে কন্টেন্টগুলো যেতে পারবে না। এই জন্য যেটা করা হয়, আমি এখানে একটু জুম করি তাহলে বুঝতে ভালো হবে। এটা একটা ম্যাক্সিমাম ওয়াইড সেট করা হয়, যেটা লেখা হয় ম্যাক্স ওয়াইড দিয়ে। যেমন মনে করো আমি এই জায়গাতে দিলাম, সাধারণত 1120 পিক্সেল থেকে 1700 1920 পিক্সেল পর্যন্ত ব্যবহার করা হয়। তো আমি আর কি 1440 পিক্সেল এটা বেশি ব্যবহার করি, যেন সব রকম কম্পিউটারে আর কি মানানসই হয়। এখন দেখো এই যে স্ক্রিনের সাইজ ছোটো বড়ো যাই করি না কেন, এই ইয়েলো বক্সটা ওই যে 1440 পিক্সেলের বড় আর হবে না, এইভাবে আর কি একে সেট করা হয়। এখন এই বক্সটা ইয়েলো বক্স, যেটা ইনার, এটা সবসময় মাঝখান থেকে থাকে। এখন মাঝখান থেকে নেওয়ার জন্য আমরা দুই রকমভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ইনার যেটা, এটাকেই সেট করতে পারি মার্জিন অটো, তাহলে চারিদিক দিয়ে মাঝখানে চলে আসবে। আবার এই যে প্যারেন্ট অর্থাৎ সেকশন যেটা, এটাকে আমরা আবার আরেকটু অ্যাডভান্স সিএসএস করতে পারি, যেটাকে বলছি আমরা ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন, কলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এও আর কি একই কাজ করবে। মার্জিন ব্যবহার করার কিছু প্রবলেম আছে, অনেক স্ক্রিনে আর কি মার্জিন ব্যবহার করলে বাইরে বের হয়ে যেতে পারে, কিন্তু যদি আমরা ইয়ে করি এইভাবে ফ্লেক্স করে দিই তাহলে আর কি হবে, কোনো জায়গায় বের হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তাহলে কি আমরা এই সিএসএসগুলো ওখানে করে, আমি সাধারণত যেটা করি আর কি ডিবাগিংয়ের জন্য, যে কোনো ভিজুয়াল ইস্যু হচ্ছে কিনা সেটা দেখার জন্য আর কি এখানে সিএসএসটা করি, করে তারপরে কপি করে এই জায়গাতে পেস্ট করে দিই, ম্যাক্সিমাম ওয়াইড 1440 পিক্সেল, এই যে হয়ে গেল আমাদের মাঝখান থেকে চলে আসলে। এখন আমরা ছোটো বড় যাই করি, এই কন্টেন্টটা ওই নির্দিষ্ট একটা ওয়াইডের ভিতরেই থাকবে। তাহলে সেকশনের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই, দুজনই ক্লিয়ার? হ্যালো, জি, একটু একটু বুঝাই লিখে ভালো হতো, তারপর ক্লাস ভিডিও দেখলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, বিষয় হচ্ছে যে সেকশন কি সেটা তো অলরেডি বুঝে গেছি। এখন সেকশনের সঙ্গে সঙ্গে দুইটা জিনিস থাকে, সেকশন তো থাকেই, সেকশনের ভিতরে আরেকটা ডিপ থাকে যেটা হচ্ছে ইনার বলা হয় বা ইনার র্যাপার বলা হয়। এর কাজ হলো যে কন্টেন্টগুলোকে একটা নির্দিষ্ট ওয়াইডের ভেতরে রাখা, যেন এক একটা কন্টেন্ট এক এক রকম এলোমেলো দেখা না যায়। যেমন এখানে যদি এই যে ওয়াইডটাকে আমরা রিমুভ করে দিই, যে ম্যাক্সিমাম ওয়াইড যেটা রিমুভ করে দিই, তারপরে দেখি এখন এই যে ছোটো বড়ো করলে ম্যাক্সিমাম ওয়াইডটা আমরা 100% করে দিই। এই যে দেখো যে এখন যদি ম্যাক্সিমাম ওয়াইডটা সেট না করা থাকে তাহলে এক এক মনিটরে যে এক এক রকম দেখা যাবে। মনিটর যদি বড় হয় তাহলে বক্সগুলো বড় হয়ে যাবে, ছোটো হলে তো এমনি ছোটো হওয়া প্রয়োজন, কিন্তু বড় হলে যদি এরকম বড় দেখা যায় তাহলে সেটা দেখতে খারাপ দেখা যাচ্ছে না। দেখো তো দেখতে খারাপ দেখা যাচ্ছে না এগুলো, যেহেতু সেট করেনি। এই জন্য কী করা হয় যে
কন্টেন্টগুলোকে একটা নির্দিষ্ট ওয়াইডের মধ্যে র্যাপ করে দেওয়া হয় যে এই ওয়াইডের বাইরেও যাইতে পারবে না, যত বড় মনিটরই হোক ওই নির্দিষ্ট ওয়াইডের মধ্যে থাকবে, যেন ডিজাইনগুলো এক্স্যাক্টলি একই রকম দেখা যায় সবগুলো মনিটরে। এই জন্য এই ইনার র্যাপারটা নেওয়া হয়। ইনার র্যাপারটাকে কী করা হয়, ওয়াইড সেট করা হয় 100%। কি জন্য, যদি ওয়াইড 100% না সেট করা হয় তাহলে ঠিক একই রকমের কাজ হবে। কোনোটা যদি কন্টেন্ট কম থাকে তাহলে ওয়াইড ছোট হবে, কোনোটা কন্টেন্ট বেশি থাকলে ওয়াইড বড় হবে, কিন্তু ওই ম্যাক্সিমাম সাইজের বাইরে যাবে না। যে জন্য কী করা হয় 100% ওয়াইড সেট করা হয়, যেন ওর ওয়াইডটা সবসময় প্রত্যেকটা সেকশনের সঙ্গে সঙ্গে ওয়াইডটা একই রকম থাকে। ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমরা জাস্ট এখানে সেট করার জন্য, মিনিমাম হাইটটা দিলাম যেন হাইটটা দেখা যায়। হাইট সেট না করলে তো আমরা জায়গায় দেখতে পারবো না, যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নেই, হাইট সেট না করলে দেখতে পারবো না। এই জন্য একটা মিনিমাম হাইট সেট করলাম আর কি। তাই ম্যাক্সিমাম ওয়াইডটা হলো যে এই ওয়াইডটা আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে এই ওয়াইডের বাইরে কোনো কন্টেন্ট যাবে না। তো সেই ক্ষেত্রে বেশিরভাগই 1440, 1520, 1740, তারপরে 1920 এরকম ব্যবহার করা হয় আর কি। 1440টাই বেশি ব্যবহার করি আমি পার্সোনালি। এতে কী হয়, আমি যে ক্লায়েন্ট ফিডব্যাকে দেখেছি 1440 ব্যবহার করলে যে কোনো ডিভাইস দিয়ে ক্লায়েন্ট দেখলে বড় মনিটর হোক ছোটো মনিটর হোক জিনিসটা আর কি সামঞ্জস্যপূর্ণ দেখা যায়। এই জন্য 1440 বেশি ব্যবহার করি। এরপরে 1720ও ব্যবহার করা হয়। এই হলো বিষয়, অর্থাৎ এক কথায় যেখানে সেকশন নেব আমরা সেখানেই একটা করে ভিতরে ডিপ নেব, যেটা হচ্ছে ইনার ডিপ। এখন এই যে ক্লাস ব্যবহার করলাম, এই ক্লাসটা কী কাজে ব্যবহার হলো সেটা একটু বোঝাই। এই জায়গাতে এখন আমরা দুটো বক্স দেখতে পাচ্ছি, তাই না? দুটো সেকশন আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। কোডে যদি যাই, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, তাহলে এই যে দুটো সেকশনের কিন্তু ক্লাস একই রকম ক্লাস না? যেহেতু একই রকম ক্লাসে দেখতেও কিন্তু একদম সেম একই রকম লাগছে, তাই না? সেম একই রকম লাগছে। এই ক্লাসগুলো আমরা এমনভাবে কোড করবো যেন সব জায়গাতে এইটা কমনলি যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো ব্যবহার করবো। এর বাইরে যেটা প্রয়োজন হবে সেটার জন্য এক্সট্রা ক্লাস নেবো অথবা আইডি ধরে তখন করবো। যেমন দেখো এখানে প্রত্যেকটা সেকশনে যেটা করা আছে একটা নির্দিষ্ট প্যাডিং সেট করা আছে প্রত্যেকটা সেকশনে। যেমন এই যে এই জায়গায় কমনলি আর কি এই প্যাডিংটা সবসময় সমান। এই প্যাডিংটা প্রত্যেকটা সময় কিন্তু সমান, উপর নিচে ডানে বামে যে প্যাডিং সেটা সবসময় সমান। এখন যদি এমন হয় যে আমার এর বাইরে নতুন কোনো প্যাডিং প্রয়োজন আর কি, কোনো নতুন একটা সেকশনের জন্য অন্যরকম প্যাডিং প্রয়োজন, যেমন এটাতে যদি আমরা হভার করি, যদি এই জায়গাতে সেট করি আমরা, এই যে জায়গাতে সেট করা যায় যে কত পিক্সেল প্যাডিং আছে, এই যে উপরে নিচে চারিদিকে উপরে 100 পিক্সেল, ডানে বামে 100 পিক্সেল, বটমে 80 পিক্সেল প্যাডিং করা, এরকমভাবে যদি সেট করি আর কি। এই যে কমনলি আর কি প্রত্যেকটাতে উপরে নিচে 80, ডানে বামে 100 পিক্সেল, এরকমভাবে আর কি কমন একটা প্যাডিং সেট করা জানো। প্যাডিংটা কী জন্য সেট করা? প্যাডিং মানে তো ভিতরের গ্যাপ, এটা তো আমি শিখাইছি। প্যাডিংটা সেট করা কী জন্য, যখন ছোটো মনিটরে চলে যাবো আমরা তখন কন্টেন্টগুলো কী হবে এরকমভাবে জুম হতে থাকবে। আর যদি প্যাডিংটা না সেট হয় এইগুলো কী হবে একদমই মনিটরের কোনায় লেগে যাবে, তখন তো দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য এই প্যাডিংটা সেট করা যেন গ্যাপ থাকে একটা জায়গায়, মনিটর যত ছোটোই হোক এর কন্টেন্টের চারিপাশে এখন যতই জুম করি কিন্তু এই যে গ্যাপ যেটা এই প্যাডিং যেটা সেট করা আছে এটা কিন্তু এই যে থেকেই যাবে। এর ফলে হবে কি যে কন্টেন্টটা একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরে দেখা যাবে, এলোমেলো দেখা যাবে না। তো এইরকম টাইপের কমন জিনিস যেগুলো সেগুলো আর কি আমরা এই ক্লাসে করব। এর বাইরে যেমন এই সেকশনের ডিজাইনটা একরকম, এই সেকশনের ডিজাইনটা একরকম, এই সেকশনের ডিজাইনটা একরকম। এই আলাদা আলাদা ডিজাইনের জন্য যদি আলাদা আলাদা সিএসএস প্রয়োজন হয় তখন আমরা কী করবো, নতুন একটা ক্লাস ওর বেসিসে যে কী কাজের জন্য এটা ব্যবহার হচ্ছে সেরকম নামের একটা ক্লাস অ্যাড করে দেবো আমরা। যেমন এখানে যদি এখন আমরা দেখি এই যে সিএসএসগুলো লিখছিলাম এগুলো আগে আমরা ইয়ে করে দিই, কমেন্ট আউট করে দিই, ডিলিট না করে। কমেন্ট করার নিয়ম, সিএসএসে কমেন্ট করার নিয়ম \স্টার এই দুই স্টারের মাঝখানে এখন যা লিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটে কোনো ইফেক্ট ফেলবে না, জাস্ট এটা বোঝার জন্য। যেমন আমি এখানে লিখে রাখলাম যে আমি বাংলাতেই লিখছি, আসলে সাধারণত কমেন্টগুলো ইংরেজিতে হয় যে এখানে এই সিএসএসগুলো ব্যবহার হচ্ছে না, কোনো কারণে এই সিএসএসগুলো ব্যবহার হচ্ছে না, পরবর্তীতে লাগতে পারে। বা মনে করো যে হেডার সিএসএস এই জায়গায় 1000 লাইনের সিএসএস হয়ে গেছে, তখন কোন সিএসএস কোন জায়গায় ব্যবহার হচ্ছে কীভাবে বুঝবো, এইটা বোঝার জন্য আর কি এভাবে আমরা কমেন্ট করে রাখি যেন সহজেই ধরা যায় যে এই জায়গা থেকে এই কাজের জন্য এই সিএসএসটা ব্যবহার করা হয়েছে। তো আমরা এই সিএসএসগুলো আপাতত কমেন্ট করে রাখলাম। এখন প্রত্যেকটা প্রজেক্ট শুরু করার সময় কিছু ইনিশিয়াল সিএসএস আমাদেরকে করে রাখতে হয়। সেই কমেন্ট আউটগুলো মুছে দিই তাহলে বোঝানোটা একটু সুবিধা হবে না। কিছু ইনিশিয়াল সিএসএস আমাদেরকে করে রাখতে হয়। কী জন্য, এই যে চারিপাশে এই লাল বক্সের চারিপাশে একটা সাদা গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? আবার এই যে ডানে বামে স্ক্রল হচ্ছে, এই জিনিসগুলো ডিফল্ট আর কি এই HTML এর সঙ্গে থাকে, যেটা আর কি রিমুভ করতে হয়। এর জন্য কিছু সিএসএস শুরুতেই আমাদেরকে করতে হয় যেন এই মানে এইগুলো প্রবলেম তৈরি করে, এই প্রবলেমগুলো আমরা না ফেস করি। যার জন্য আমরা একটা স্টার মার্ক দিয়ে সিএসএস এর সাইন সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে শুরু করি। স্টার মার্ক দিয়ে মানে হলো রিসেট করা, সিএসএসটাকে রিসেট করছি, যত জায়গায় ওই সিএসএসটা অ্যাপ্লাই হচ্ছে সব জায়গাতে আমরা এখন যে সিএসএসটা ব্যবহার করবো সেই সিএসএসটা ব্যবহার হবে। যেমন যদি আমরা দিই প্যাডিং 0, তার মানে যেখানেই ডিফল্টভাবে প্যাডিং দেওয়া আছে সেই জায়গাতে প্যাডিং 0 হয়ে যাবে। এখন এই সাইডে যদি কোথাও প্যাডিং থাকে প্যাডিংটা 0 হয়ে যাবে। এখন আমরা যদি করি মার্জিন 0, তাহলে এখানে যত জায়গায় মার্জিন আছে এই যে চারিপাশে যে সাদা গ্যাপটা ছিল সেটা হচ্ছে মার্জিন, ওই মার্জিনটা কিন্তু এখন চলে গেল। এরপর আরেকটা যেটা করি আমরা বক্স সাইজিং বর্ডার বক্স করার কারণে কি হবে, এই যে স্ক্রিনে যে ওয়াইড সেই ওয়াইডের বাইরেও আর কি ডানে বামে যাবে না। এখন কিন্তু এই যে নিচে আর এই স্ক্রলার নেই, অর্থাৎ এখন প্যাডিং দিলে কি হয় যে এটা এই জায়গাতে বোঝালে বেশি ভালো হবে। এই যে বক্স সাইজিংটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি কি করবো, এর হচ্ছে প্যাডিং দেবো আর কি, প্যাডিং 300 পিক্সেল।
এখন প্যাডিং দেওয়ার ফলে কী হবে যে এর ওয়াইটা বাড়ে যাবে, প্যাডিংটাতে যেটা করবে ওর ওয়াইটটাকে ইনক্রিজ করবে, যে ম্যাক্সিমাম ওয়াইট তার সঙ্গে ওই প্যাডিংয়ের যে ওয়াইটটা সেটা যুক্ত হয়ে ওয়াইটটা সেট হবে। কিন্তু আমরা যদি বক্স সাইজিং দিয়ে দিই তাহলে কী হবে, যদি ওয়াইটটা বাইরে যায় তাহলে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে না, ওয়াইটটা তখন স্ক্রিন সাইডে বড় হয়ে যাচ্ছে, স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। এই জিনিসটাকে বন্ধ করার জন্য আমরা বক্স সাইজিং ব্যবহার করি, অর্থাৎ এখন যে প্যাডিং ট্যাডিংগুলো দেওয়া হবে ওইটা বক্স সাইজের ভিতরেই থাকবে, বাইরে যাবে না। এই তিনটা আপাতত আমরা ব্যবহার করলাম। এরপরে আরও আছে প্রয়োজন সাপেক্ষে, সেগুলো আমরা দেখাবো যখন প্রয়োজন পড়বে যে এই জিনিসটা প্রিভেন্ট করতে হবে, তখন আমরা স্টারের ভিতরে যাবো। আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সিএসএস প্রথমে যেটা লেখা হয়েছে ওর সাইতে ওর নিচে যেটা লেখা হয়েছে সেটার কার্যকারিতা বেশি। যেমন উপরে আমরা লিখছি যে প্যাডিং 0, মার্জিন 0, এখন যদি আমরা এই জায়গাতে লিখি যে মার্জিন 50 পিক্সেল, তাহলে কিন্তু এখন এই যে বডিতে চারিদিকে 50 পিক্সেল প্যাডিং দেখা যাচ্ছে, তাই না? তাহলে একই সিএসএস উপরেও লেখা আছে, একইভাবে নিচেও লেখা আছে, ওপরেরটা সাইতে নিচেরটার প্রায়োরিটি বেশি দেয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একই সিএসএস যদি দুই জায়গায় লেখা থাকে তাহলে ও নিচে যেটা লেখা আছে সেইটার প্রায়োরিটিটা বেশি দেবে। তাহলে এখন আমরা যেটা বলছিলাম যে এই ক্লাসগুলোতে আমরা কমন সিএসএস রাখবো, তাহলে একটা সেকশনে যে ক্লাস এখানে আমার ওয়াইড 100% প্রয়োজন আছে, ব্যাকগ্রাউন্ড কালার তার সব সেকশনে থাকবে না ডিফল্ট, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না। বাদ বাকি প্যাডিংটাও আমাদের প্রয়োজন পড়বে না সেকশনের সঙ্গে, প্যাডিংটা আমাদের ইনারের সঙ্গে প্রয়োজন পড়বে। ইনারের সঙ্গে কেন প্রয়োজন পড়বে সেটা আমি দেখাচ্ছি। আর বাদ বাকিগুলো এখানে প্রয়োজন পড়বে, ইনারেরও গ্যাপ প্যাডিং প্রয়োজন পড়বে না, ব্যাকগ্রাউন্ড, তারপরে ব্যাকগ্রাউন্ড আপাতত থাক বোঝানোর জন্য। এই যে আমাদের যে কন্টেন্ট আর কি, অনেক সময় হয় কি যে এই যে বক্সটা, এই বক্সটার ব্যাকগ্রাউন্ড সেট করার প্রয়োজন পড়ে। সেকশনে যদি আমরা প্যাডিং সেট করি তাহলে একদম কন্টেন্ট যেহেতু কন্টেনারের ভিতরে থাকছে, তাহলে কন্টেন্টগুলো কন্টেনারের এজের সঙ্গে লেগে যাবে না। তখন যদি আমরা সেকশন এসে ইনারে আর কি প্যাডিং সেট না করে সেকশনে সেট করি, ইনারে এই যে ব্যাকগ্রাউন্ড দিলে এটা তখন ব্যাকগ্রাউন্ডটা একদম আর কি ইয়ে হবে, মানে প্যাডিংয়ের বর্ডারের সঙ্গে না লেগে তখন হচ্ছে বর্ডারের থেকে গ্যাপ থাকবে। যেমন এখানে কোনো সেকশন আছে কি না ওরকম, এখানে শেয়ার করব কোনো, আচ্ছা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে বোঝাই। আমরা ধরো যে এই জায়গাতে প্যাডিং দিলাম না, কিন্তু সেকশনে প্যাডিং দিলাম। কাজ কিন্তু একই রকম হবে, কিন্তু এর একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, যখন এই যে জুম ইন জুম আউট হবে তখন এই হচ্ছে কন্টেনারটাকে অনেক সময় পুশ করে দেবে আর কি। এই যে কন্টেনার যদি এখন কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, এই যদি কোনো এখন ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এই যে কন্টেন্টগুলো দেখতে কি খারাপ দেখা যাচ্ছে না? হ্যালো, জি ভাই। অথচ যদি এর নিজস্ব প্যাডিং থাকতো তাহলে কিন্তু গ্যাপগুলো স্পষ্টভাবেই ভিজিবল হতো। এই টাইপের কিছু ইস্যু ফিক্সের জন্য হচ্ছে সেকশনে ইউজুয়ালি ব্যবহার হয় না, যেখানে রিকোয়ার যেখানে প্রয়োজন হয় সেখানে আর কি সেকশনে প্যাডিং দেওয়া হয়। আর বেসিক্যালি প্যাডিংটা সেট করা হয় ইনারের সঙ্গে, আর ইনারের কোনো মিনিমাম হাইট থাকে না, তো মিনিমাম হাইটটা আমরা জাস্ট টেস্টিংয়ের জন্য সেট করেছিলাম। এখন প্যাডিং যেটা সেটা হচ্ছে যেন সব ডিভাইসে সুন্দর মতো দেখা যায়, এই জন্য ইয়ে করা হয় আর কি, ভেরিয়েবল ক্রিয়েট করে প্যাডিং সেট করা হয়। ভেরিয়েবলটা একটু অ্যাডভান্স, এটা কিছুদিন পরে বোঝাবো আর কি, 5-7টা ক্লাস হওয়ার পরে, তখন ভেরিয়েবলটা অনেক ব্যবহার করবো আমরা। ভেরিয়েবল ব্যবহার করার কিছু সুবিধা আছে, যেমন ভেরিয়েবল ব্যবহার করার সুবিধাটা কি, প্রজেক্টরে যদি ক্লাস নেওয়া হয় বা বোর্ডে যখন অঙ্ক করানো হয় তখন একবার কাজ করলে স্কুলে ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবাই দেখতে পায় না। জি ভাই। কিন্তু যদি যার যার খাতায় করা হয় তাহলে কি করতে হবে, আমাকে প্রত্যেকের খাতায় যে একবার একবার করে করতে হবে, প্রত্যেককে একবার একবার করে বোঝাতে হবে, তাই না? এটা বেশি ঝামেলা না। কোনো কিছু যদি পরিবর্তন করা হয় তাহলে প্রত্যেকের খাতায় যাওয়া লাগবে। এই জিনিসটা, এই টাইপের জিনিস একটা কোড যদি আমি করে রাখি 10,000 জায়গায় ব্যবহার করা হয়েছে, তাহলে পরবর্তীতে এটা পরিবর্তন করতে হলে ওই 10,000 জায়গায় আমাকে যাওয়া লাগবে। এই জন্য ভেরিয়েবল ক্রিয়েট করা হয় যে এক জায়গা থেকে আমি ওই মানে ব্ল্যাকবোর্ডের মতো আর কি, ব্ল্যাকবোর্ডে পরিবর্তন করে দিলে সব জায়গাতেই সবাই দেখতে পারবে এরকম টাইপের জিনিস। সেটা বোঝানোর জন্য একটা ভেরিয়েবল আমি আপাতত দেখাই। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য এরকম দুটো ড্যাশ দিতে হয়, এরপর ভেরিয়েবলের একটা নাম দিতে হয়। যেমন আমি দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, এইবার এরকম সিএসএস এর মতো একটা কমা দিয়ে এর একটা ভ্যালু দিতে হয়, আমি দিলাম রেড। এখন আমি এর হলো সেট করে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ভেরিয়েবলটাকে আবার শো করানোর জন্য এই ভার লিখে এভাবে ভেরিয়েবলের নামটা নিয়ে আসতে হয়। তাহলে আমি কিন্তু এই জায়গাতে ইয়ে করলাম আর কি, ভেরিয়েবলে পুশ করলাম। এখন ভেরিয়েবল থেকে চেঞ্জ করলে আরও যদি 10,000 জায়গায় এটা ব্যবহার করা হয়, যেমন এই সেকশন এই ক্লাসের জন্য আর কি এই জায়গাতে আসছে, আমি এই জায়গাতে জাস্ট এই ইয়ে করি, সেকশনের বাইরে এই ডিপটাকে নিয়ে এসে এই জায়গাতে দিলাম, জায়গাতে একটা টেক্সট, এই টেক্সট দিয়ে এটা সেকশন না দিয়ে একটা টেক্সট দিই p.abc, হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট আমি দিলাম। এখন আমি এই জায়গাতে লিখলাম যে এই হ্যালো ওয়ার্ল্ড টেক্সটের যে ক্লাস এর কালার, এই যে ভেরিয়েবলের যে কালার, এই ভেরিয়েবলটা আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি সেট করি, এই যে আমার যে ইয়েটা আর কি, এইটা দেখো লাল চলে এসেছে। এই জায়গাতে সেকশনে যেহেতু আমরা কোনো হাইটটা কোনো সেট করে নিই, এই জন্য দেখা যাচ্ছে না, একে আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিই। এই যে মিনিমাম একটা হাইট দিয়ে দিলাম, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেল, আবার এই জায়গায় টেক্সটের কালার রেড হয়ে গেল। এখন আমি যেটা করবো, এই যে ভেরিয়েবল আমার এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে, দুই জায়গাতে আছে, আমি ওই জায়গাতে চেঞ্জ করবো না, ওই জায়গাতে চেঞ্জ না করে আমি এই জায়গাতে এসে চেঞ্জ করে দিলাম। এই ভেরিয়েবলে এক জায়গাতে চেঞ্জ করলাম, তাহলে কী হলো, আমার এই জায়গাতে চেঞ্জ হয়ে গেল। মিনিমাম হাইটটা আবার দিই, মিনিমাম হাইট 500 এই যে আমার ভেরিয়েবল এক জায়গাতে চেঞ্জ করলাম, টেক্সটেও চেঞ্জ হলো, বক্সেও চেঞ্জ হলো। এরকমভাবে ভেরিয়েবল ক্রিয়েট করে আর কি আমরা অনেক কাজ করি। তো ভেরিয়েবল যেহেতু বোঝা হয়ে গেল, সেহেতু ভেরিয়েবল
দিয়েই আমরা প্যাডিং দিই। ভেরিয়েবলটা করতে হয় এরকম HTML এর ভিতরে, যেমন আমরা ভেরিয়েবলের জন্য লিখলাম প্যাডিং টপ বটম, অর্থাৎ উপর নিচের প্যাডিংয়ের ভ্যালুটা কত থাকলো আমরা দিলাম ইনিশিয়ালি 100 পিক্সেল। ইনিশিয়ালি মানে কি, মানে যখন কোনো ডিভাইসে ম্যাচিং হবে না, বড় কোনো ডিভাইস যেমন 1440 পিক্সেল প্যাড যে পেজে হোয়াইট দিলাম, ওর সাইডে বড় যখন কোনো হয়ে যাবে তখন সেটাকে বলা হয় ইনিশিয়াল। কি ইনিশিয়াল প্যাডিংটা 100 পিক্সেল আমরা দিলাম। প্যাডিং লেফট রাইট আমরা দিলাম যে 100 পিক্সেল। এই যে এখন আমি এই জায়গাতে প্যাডিং টপ ভেরিয়েবল এটা, এবার প্যাডিং বটম ভেরিয়েবল এটা, প্যাডিং লেফট প্যাডিং রাইট। এই যে আমি হচ্ছে এখানে ভেরিয়েবলটাকে ইকো করাই দিলাম। এখন কি হচ্ছে, আমার এই যে একটা সেকশনকে যদি আমি হভার করি, তাহলে এই যে প্যাডিং যেটা সেটাকে আমার এখন এখানে কাজ করছে। যদি এখানে আমরা দেখি এই বক্স মোডে, তাহলে এই যে উপর নিচে 100 পিক্সেল, ডানে বামে 100 পিক্সেল। এখন এই যে ভেরিয়েবলটা এটা ব্যবহার করার সুবিধা কি, ভেরিয়েবল ব্যবহার করলে এই প্যাডিংটা যত জায়গাতে আমরা ব্যবহার করবো, হতে পারে কোনো জায়গায় আমরা এই ইনার সেকশনে ব্যবহার না করে কোনো স্পেসিফিক ইয়েতে ইনারে না ব্যবহার করে সেকশনে ব্যবহার করেছি, তখন আমার আবার প্রয়োজন বোধে পরিবর্তন করতে হলে ওই জায়গাতে যে পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা যা চাচ্ছি এক জায়গা থেকে কন্ট্রোল করবো, সব জায়গাতে আমার এটা কন্ট্রোল হয়ে যাবে। এখন ভেরিয়েবলটাকে আবার ইয়ে করা যায়, প্রত্যেকটা CSS কে আর কি ডিভাইসের সঙ্গে ম্যাচিং করা যায়। আমি এই জায়গাতে একটা কালার দিয়ে রাখি, তাহলে পরে বোঝাতে আরও সুবিধা হবে। আচ্ছা, এই যে ভেরিয়েবল দিই বা না দিই, আমাদের কী করা যায়, এটাকে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে ম্যাচিং করানো যায়। যেমন মোবাইল, তারপরে যে আইপ্যাড, তারপরে ল্যাপটপ, এরকম টাইপের আর কি প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে এই ওয়েবসাইটটাকে ম্যাচিং করানো যায় যে ডিভাইসে যে কেমন হবে। যদি এটা দেখি তাহলে এই যে কীরকম দেখা যাচ্ছে, ট্যাবলেটে আইপ্যাডে কেমন দেখা যাচ্ছে, এবার হচ্ছে মোবাইলে কেমন দেখা যাচ্ছে, এইগুলোকে আমরা এইভাবে CSS এর ভিতরে এই জিনিসগুলোকে নির্দিষ্ট করতে হয়। প্যাডিংয়ের যদি দেখি আমরা এখানে, তাহলে দেখো এই জায়গাতে যে পরিমাণ প্যাডিং আছে 80 পিক্সেল বা 60 পিক্সেল, সেটা কিন্তু যদি আবার একটা মোবাইল ডিভাইসে যায় তাহলে কিন্তু প্যাডিংটা কম। 60 পিক্সেল দিলে তখন কি বেশি ছোট হয়ে যাবে বক্সটা, তখন এই প্যাডিংটাকে আবার রিসেট করতে হবে। এই রিসেট করার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় মিডিয়া কোয়েরি। মনে থাকবে কথাটা? জি ভাই। মিডিয়া কোয়েরির কাজ হলো যে ডিভাইস বেসিসে CSSটাকে রিসেট করা। আর যেহেতু একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সম্পূর্ণটাই নির্ভর করে CSS এর উপরে, তাহলে ডিভাইসে CSS পরিবর্তন করে আমরা যে কোনো ডিজাইন পরিবর্তন করতে পারি, পুরো 100% চেঞ্জ করে ফেলা যায় একটা ডিজাইন। এখন মিডিয়া কোয়েরিটা কয়েক উপায়ে লেখা যায়, কয়েক পদ্ধতিতে। সবথেকে শর্টকাট যেটা সেটা এখন আমরা লিখি। @ দিয়ে শুরু করতে হয়, লিখতে হয় মিডিয়া দিয়ে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে ম্যাক্সিমাম একটা ওয়াইড সেট করতে হয়। যেমন যদি বলি আমি এটা যে 1440 পিক্সেল, এবার এই জায়গাতে CSS এর সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এর ভিতরে CSSটা করতে হয়। কেমন, এখন যদি আমি এই ভ্যালুটা কপি করে নিয়ে আসি, এই জায়গায় ব্লু যে কালারটা দিয়েছিলাম আমরা, এটাকে আমরা রেড করে দিলাম, অথবা এরকম একটা কালার করে দিলাম। এখন আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা যত জায়গায় ব্যবহার হবে এই 1440 পিক্সেল ম্যাক্সিমাম ওয়াইড, অর্থাৎ স্ক্রিনের ওয়াইড ম্যাক্সিমাম যদি 1440 পিক্সেল, 0 থেকে 1440 পিক্সেল পর্যন্ত এই যে সেকেন্ড ব্র্যাকেট আমরা মিডিয়া কোয়েরি দিলাম, এই ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেটা কাজ করবে। এর বেশি হয়ে গেলে তখন আর কাজ করবে না। এখন যদি আমরা দেখি যে এটাকে যদি আমরা ইয়ে করি, এই জায়গা থেকে আমি টান দিই, তাহলে এই যে জায়গাতে কিন্তু আমরা এই যে হোয়াইট দেখা যাচ্ছে, এটা খেয়াল করলে বুঝতে হবে। এটা তো জুম করা যায় না, এই জায়গাতে হোয়াইটটা কি রিসেট হয়, এটা টানা পাওয়ার জন্য ওই জায়গাতে দেখো যখন 1440 পিক্সেল পার হয়ে যাবে, এটা কোন কারণে কাজ করছে না নাকি, এইভাবে টানাটানিতে কোন কারণে কাজ করছে না। যদি আমরা হচ্ছে এটাতেই করি, তাহলে আবার এই জায়গাতে দেখা যাচ্ছে ইনিশিয়ালি হচ্ছে ব্লু কালারটা পাচ্ছে, আমাদের মিডিয়া কোয়েরিতে চলে গেলে তখন হচ্ছে আবার যে গ্রিন কালারটা আমরা দিয়েছিলাম, গ্রিন কালারটা ঠিক পাচ্ছে। এই জায়গাতে তো কোনো কি ভুল আছে কিনা, আমাদের এই স্টেমিলে কি এই হচ্ছে আর কি ভেরিয়েবল আর মিডিয়া কোয়েরির কাজ। এইভাবে আর কি ভেরিয়েবল ক্রিয়েট করে আমরা অনেক CSS করবো, মানে যেই কমন টাইপের CSS মাল্টিপল জায়গায় ব্যবহার হবে সেইগুলোকে আমরা এভাবে ভেরিয়েবলের ভিতরে পুশ করবো। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা ক্লাস বেস কাজ করবো। আর তৃতীয় ধাপ যখন SI তো বাইরে চলে যাবো, তখন হচ্ছে আইডি ধরে স্পেসিফিক কাজগুলো করবো। এতটুকু কি ক্লিয়ার সবার? জি ভাইয়া।
আচ্ছা, এই হলো যে আজকে এই এতটুকুই দেখাবো ভাবতেছি, কারণ আমার আবার ক্লায়েন্টের প্রজেক্ট আছে, তো সেগুলোকে আবার একটু হ্যান্ডেল করতে হবে। তো এই যতটুকু আচ্ছা, তো সে বিশেষ করে আসাদুল্লাহর জন্য একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। হ্যাঁ, যদি কমপ্লিকেটেড মনে হয় তাহলে আমাকে নক দিও, কোনো বিষয়ে যদি সমস্যা মনে হয় দুজনেই। আর এই ভিডিওটা আমি আপলোড করে দিই, হোয়াটসঅ্যাপে আপলোড করে বলে দিচ্ছি, দেখে নিও। যত বেশি পারো প্র্যাকটিস করো আর কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা প্রবাদটা জি জি বরাবরই বুঝতে পারছি। শুনেছি। ভিডিওটা দিয়ে দিয়েন, ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা কোনো সমস্যা আছে? ভিডিও দেখলে ঠিক আছে, যদি দেখি যে হচ্ছে বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে, তাহলে আবার ওই যে বেসিক একদম যেভাবে পড়াছিলাম ওইভাবেই আগাতে হবে, তাছাড়া আর কেউ পাইনি। তবে আমি চাচ্ছি যে একটু ব্রেন স্টর্মিং হোক, হয়ে একটু দ্রুত যেন আমরা আগাতে পারি। জি জি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আবার ইনশাল্লাহ আগামী দিন কথা হবে না। আমি যদি ভিডিও দিতে ভুলে যাই তাহলে আগামীকালকে সকালে একটু মেসেজ দিয়ে মনে করাই দিও একটু। জি ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।